নতুন বছরের প্রথম দিনে আজকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি, পুজোর ঠিক আগে আগে বলা যায় ভাই বোনদের মধ্যে নিয়ত যিনি ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতেন। তার কারণ পুজোবার্ষিকী চলে এসেছে, আর সেই সময় কে আগে তার লেখা গল্প পড়বে, এটাই চলতো মূল লড়াইয়ের কারণ। এরপর ধরুন যখনই পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, তখনই কোথাও যেন আমার নামটা বদলে যেত এবং আশপাশে সবাই বলতো, বুরুন তুমি অঙ্কে কত? এরপর যখন বড় হলাম, দূরবীনে চোখ রাখতে শিখলাম। মানব জমিনেও সামনে দিয়ে হেঁটে যেতে গিয়ে বুঝেছি জীবন কত বৈচিত্র্যময়। আজ আমাদের মধ্যে উপস্থিত বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার। আমরা আজকে একটু আড্ডার ছলে অনেক কথা জেনে নেওয়ার চেষ্টা করব, তারপরেও মনে হবে যে অনেক কথা বাকি থেকে গেল। প্রথমে আমি সবাইকে, তোমাদেরও এবং যারা আকাশবাণীর এই অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলেরই যেন এই নতুন বছর খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে। এই যে নববর্ষের এই সকালটা, এই সময় কি পুরনো কথা খুব মনে পড়ে? পুরনো দিনের কথা একটা বয়সে এমন হয় যে পুরনো দিনটাকে খুব মনে পড়ে। কিন্তু আমার একটা স্বভাব আছে, আমি অন্যান্য প্রবীণদের মতো নই যারা সবসময় মনে করে যে সেই দিনগুলোই ভালো ছিল, এই দিনগুলো ভালো নয়, বা এখন আর সেই পাই না, সেই স্বাদ পাই না, সেই গন্ধ পাই না, সেই সব দিন আর নেই। এই হাহুতাশটা কিন্তু আমার নেই, কেননা আমি এটা ছেলেবেলা থেকেই বুঝতে পারতাম যে দিন পাল্টায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে আমাদের পরিবেশ পাল্টে যায়। দেখো, একটা সময় যখন মানুষের ইম্পর্টেন্স বেশি ছিল, এখন মানুষের ইম্পর্টেন্স আস্তে আস্তে কমছে। তার একটা কারণ হচ্ছে যন্ত্র এসে অনেক জায়গা আমাদের যেগুলো মানুষ করতো সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। ফলে এখন আস্তে আস্তে এই যে পরিবেশগত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যন্ত্রের আধিপত্য বাড়ছে, তার প্রভাব কিন্তু মানুষের চরিত্রের উপরেও পড়ে। মানুষ খানিকটা যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়, একটু যান্ত্রিক হয়ে যায়। এটা হয়তো খুব সূক্ষ্মভাবে ঘটে, পরিষ্কার বোঝা যায় না, কিন্তু ঘটে। ফলে আমরা দেখছি যে পরিবর্তনটা অবশ্যম্ভাবী। সুতরাং সেইটা ভেবে নিয়ে আমি ছেলেবেলাতে আমি হারিকেনের আলোয় পড়াশোনা করেছি। ছেলেবেলায় রেডিও কাকে বলে জানতাম না, রেডিও ছিল আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার, চোখেও দেখিনি তখনও। তো সেই আমি আজকাল আমার বাড়িতে টিভি চলে বা আমি মোবাইলে কথা বলি, বুঝতেই পারছি যে কতটা পরিবর্তন আমার জীবনে হয়েছে। কিন্তু এই পরিবর্তনটা আমি জানি যে মোটামুটি আমার ধারণা ছিল যে এরকম কিছু একটা ঘটবে ভবিষ্যতে। সুতরাং আমার পুরোনো দিনের জন্য হাহুতাশ নেই, কিন্তু হ্যাঁ, কিছু মধুর স্মৃতি আছে। যেমন মা বাবা, তাই তো আর ফিরে পাওয়া যাবে না। যে বাবা মায়ের স্নেহ ভালোবাসা, বা বাবার যেটুকু আমাদের আশ্রয় বা প্রশ্রয় যাই বলো, দাদুর আদর বা ঠাকুমার আদর, আমরা যৌথ পরিবারের মানুষ। কাজেই আর তুমি যেটা বলছিলে পয়লা বৈশাখ তো একটা ভীষণই ইম্পর্টেন্ট দিন ছিল, কারণ আমাদের একটা দোকান ছিল ময়মনসিংহ শহরে। সেই দোকানটার নাম ছিল জগদ্ধাত্রী ভান্ডার। সেটা কাপড়ের দোকান ছিল, আর সেই দোকানে হাল খাতা হতো পয়লা বৈশাখে। সেইখানে আমি গিয়ে মজুদ থাকতাম, গোলাপ জল দিতাম মানুষের গায়ে। তখন ওইটাই প্রথা ছিল, আর মিষ্টি টিষ্টি খাওয়ানো হতো যারা আসতো তাদের। এইটা কাজটা মনে আছে, আমি খুব মন দিয়ে করতাম, খুব গৌরবের সঙ্গে করতাম, এটা মনে আছে। আর সংক্রান্তির দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আমাদের কতগুলো রিচুয়ালস ছিল। যেরকম ওই মুসুরির ডাল আর নিম পাতা কামড়াতে হতো, আর ছাতু আর ছাই এই দুটো ওড়ানো হতো। সে অনেক রিচুয়ালস, পূর্ববঙ্গের রিচুয়ালস ছিল আর কি। তখন এগুলো সমস্ত পূজা কেন্দ্রিক ছিল, ভক্তি কেন্দ্রিক ছিল। এখন যেরকম হয়েছে সেরকম নয়, একটু অন্যরকম ছিল। সবটা একটা ওই ভক্তিভাব সম্পন্ন ব্যাপার ছিল। এখন তো পয়লা বৈশাখ একটা অন্যরকম ব্যাপার হয়েছে, সামাজিক একটা অনুষ্ঠানের মতো হয়ে দাঁড়িয়েছে। এখন নববর্ষগুলো কিভাবে কাটান? এখন তো আর এমন নয় যে পয়লা বৈশাখ এলে খুব মনটা নেচে উঠবে, দুর্গাপুজো এলো খুব একটা সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা হলো, তা নয়। এখন একটুখানি মনে হয় নিশ্চেষ্ট হয়ে গেছি, মানে উৎসাহ উদ্দীপনাটা সেরকম আসে না ভেতর থেকে। মনে হয় যে আর একটা পুজো এলো, আবার সেই মাইক বাজবে, লোকের ভীষণ ভিড় হবে পুজো দেখতে, পয়লা বৈশাখে আচার অনুষ্ঠান করবে বা এটাকে সেলিব্রেট করার জন্য অনেক কিছু করবে। এখন সেলিব্রেশনেরও তো সমস্ত খোলনলচে পাল্টে গেছে, আগেকার সেলিব্রেশন তো এখন নেই। এখন হয়তো আবার অন্যরকম ভাবে সেলিব্রেশন হয়, যেটা আমাদের ছেলেবেলায় ছিল না। তো সেলিব্রেশনও পাল্টে যায়, সবকিছুই পাল্টে যায় আস্তে আস্তে।
এই নববর্ষ মানে তো সেখানে খাওয়া দাওয়ার একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। তো নববর্ষ মানে এরকম কিছু আছে যে স্পেশাল ওই দিন এই খাওয়া দাওয়াটা দরকার, বা এটা হলে ভালো হয়, ছোটবেলা থেকে সেটা মেনে আসছেন বা পেয়ে আসছেন? হ্যাঁ, এই একটা ব্যাপার বলেছে, আমি একটু পেটুকো আছি, কিন্তু মজা হচ্ছে এই যে আমাদের ছেলেবেলায় খাওয়া দাওয়া বলতে, সত্যি কথা বলতে কি, যে খুব একটা বিশাল কিছু আয়োজন হতো না। মিষ্টিটা খেতে খুব ভালোবাসতাম, মিষ্টি আসতো, মিষ্টি খেতাম, এই পর্যন্ত মনে আছে। এমনি পোলাও, মাংস টাংস এসব আমাদের প্রচলন ছিল না। এখন তো আমি নিরামিষ আসি, আমার পুরো পরিবারটাই নিরামিষ আসি, যে কারণে আমাদের খাবার অপশনটা খুব কম। কাজেই আমাদের এখন ওই বেছে গুছে খেতে হয়, হয়তো একটু ফ্রাইড রাইস হলো, কিংবা একটু হয়তো ওই তোমার পনির দিয়ে কিছু একটা হলো, একটু কাজু বাদাম দিয়ে সব করে আজকাল সেই সব। তো এইরকম কিছু কিছু হলো আর কি। খুব একটা রিচ ফুড তখন খাওয়া ঠিকও নয়, আমি খেতে ভালোবাসি না খুব একটা, ওই একটু আধটু হয় আর কি। আর লুচি খেলাম সকালবেলা জল খাবার, এটা খুব বিলাসিতা আমার কাছে এখন, এটা বিরাট বিলাসিতা। বাঙালিদের সম্বন্ধে অনেকেই বলেন, বাঙালিরাই বলেন মূলত, যে বাঙালি আত্মবিস্মৃত জাতি। আপনি কি এর সঙ্গে একমত? বাঙালি আত্মবিস্মৃত জাতি, তার নানা রকম অর্থ করা যায়। আচ্ছা, যেরকম বাঙালি তার অতীত গৌরবকে গৌরবের সঙ্গে স্মরণ করে, কেননা তার বর্তমানটা অতটা উজ্জ্বল নয়। যেমন আমাদের আমলে আমরা যখন ছেলেবেলায় সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন, বা তখন প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, এইসব মনীষীদের আবির্ভাব ঘটেছিল, বা স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, বা এদের আমরা নানান ক্ষেত্রে আমরা উজ্জ্বল কিছু বাঙালিকে পেয়েছিলাম। বহুদিন আমাদের এই অভাবটা রয়ে গেছে এখন, যে আমাদের সেরকম উজ্জ্বল আবির্ভাব বাঙালি সমাজে তেমন কিছু ঘটেনি। সেরকম সাংঘাতিক ব্যক্তিত্ব সম্পন্ন উজ্জ্বল মানুষ। আমরা জানি যে জগদীশচন্দ্র বসুর নামে নোট ছাপা হয়েছে ইংল্যান্ডে, মানে তাকে এতটা সম্মান ইংল্যান্ড জানিয়েছে। তাহলে কতখানি প্রতিভাবান তিনি ছিলেন সেটা আমরা বুঝতে পারি। কিন্তু বাঙালির সেই অতীতটা এখন ধামাচাপা পড়ে গেছে, কেননা এখন বাঙালি আর সেই বাঙালি এমনিতে চাকচিক্য কম নেই, যেরকম মেধা ভালোই, তার ফলে আইটিতে বা অন্যান্য সেক্টরে বাঙালি ভালোই করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ভালোই হয়েছে, সেগুলো আছে। কিন্তু এটা বলবো যে অতীতটা স্মরণ করা ছাড়া আমাদের তো কোনো গতি নেই। আত্মবিস্মৃত হলে তো বাঙালির চলে না, কি করে চলবে? তার তো সব কিছুই গৌরব অতীতে। তাই এখনকার গৌরব তো খুব বেশি একটা বুক ফুলিয়ে বলার মতো নয়। বাংলা ভাষাও তো মানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। এখন লেখার মধ্যেও এমন কিছু আমরা দেখছি যে কথাগুলো রোজের বলা সেগুলো চলে আসছে, এমন কিছু শব্দ চলে আসছে যে শব্দগুলো আমরা আগে ভাবতে পারতাম না যে সাহিত্যের মধ্যে দেখতে পাবো বা কিছু। এই যে পরিবর্তনটা, সে বাংলা ভাষার এই পরিবর্তনটা সম্পর্কে আপনার কি মত? শুধু বাংলা ভাষা নয়, তুমি পৃথিবীর যে কোনো ভাষাই নিয়ে দেখো, সব ভাষারই পরিবর্তন হয় এবং সেটা অবশ্যম্ভাবী হবেই। তার কারণ হচ্ছে, প্রথম কথা, যখন দিন পাল্টে যায়, নতুন নতুন শব্দ মানুষ কয়েন করতে শুরু করে। আর তারপরে আরো একটা ব্যাপার হয়েছে, এখন আমি সেদিন দেখছিলাম একটি মেসেজ, তাতে লেখা PLZZZZZZ, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ওটা মানে প্লিজ। এটা প্লিজের সেই বানান তো নয়, কিন্তু এই প্লিজ এই বানানটা এখন চালু হয়ে গেছে, বা এটা লোকে এখন ধরে নিয়েছে। মোবাইলে যে ভাষার ব্যবহার করা হচ্ছে, ইউ লেখা, ইউ এখন লেখাই হচ্ছে না, ইউ লেখা হচ্ছে, লাভ সাইন দিয়ে লেখা হচ্ছে। সুতরাং এই যে ব্যাপারগুলো হবে, এগুলো জানা কথা, যে এই পরিবর্তনগুলো দিনের সঙ্গে সঙ্গে, মানে সময়ের সঙ্গে সঙ্গে ভাষা পরিবর্তিত হয় এবং হবে। যেমন রকের ভাষা, রকে বসে যে ছেলেরা আড্ডা, মানে এখন তো রক নেই উত্তর কলকাতায়, কিন্তু আছে। ধরো এই যেসব ছেলেরা বস্তিতে থাকে বা নিম্ন বর্গের যেসব ছেলেপুলে আছে, তারা আড্ডা মারে যখন, তখন দেখি তারা হিন্দি মিশ্রিত বাংলা বলছে। এটা আমি শুনি, ঘুরে ঘুরে এগুলো আমি শুনি, হিন্দি মেশানো বাংলা বলছে। তো হিন্দি, তারা ইংরেজিটা বলতে পারে না, কিন্তু তারা হিন্দিটা খুব গৌরবের সঙ্গে বলে। সালমান খান যে ভাষা বলে, তাদের কাছে সেটাই আদর্শ ভাষা। সুতরাং সেই ভাষায় তারা কথা বলছে, তারা হিন্দি মিশিয়ে দিচ্ছে। তো এগুলো তোমার আস্তে আস্তে কিন্তু ভাষার স্রোতের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের অজান্তেই। তোমার যে মোবাইলের যে ভাষা,
সেখানে ওইগুলো আস্তে আস্তে কিছু কিছু ঢুকে যাচ্ছে, মানুষের মুখে মুখে চলে যাচ্ছে ভাষা, এবং গ্রাম থেকে উঠে আসছে ভাষা, সুন্দরবন থেকে একরকম শব্দ উঠে আসছে, বা বাঁকুড়া থেকে একরকমের শব্দ উঠে আসছে। তুমি সেই শব্দগুলোকে প্রশ্রয় দেবে কিনা সেটা তোমার উপর নির্ভর করে, কিন্তু এই শব্দগুলো ঢুকবেই। যেরকম ইংরেজি ভাষা, তুমি সেখানে দেখবে কত বাংলা শব্দ ঢুকে গেছে, পাজামা, পণ্ডিত, তারপরে বাজার, এসব ঢুকে যাচ্ছে। আমার একটা বই সম্প্রতি ইংরেজিতে অনুবাদ হয়েছে, আমি দেখলাম তাতে অনুবাদক শ্বশুর এবং শাশুড়ি শব্দ তুলে রেখেছেন। আমি বললাম যে এটা কি বুঝবে লোকে? বলে হ্যাঁ, খুব ভালো বুঝবে, কেননা আজকাল এগুলো শব্দ সাহেবরা বুঝতে পারছে। সুতরাং সাহেবরাও চোর, মানে ওরা আসলে ইংরেজি ভাষাটা খুব চোর ভাষা, অন্যান্য ভাষা থেকে তারা প্রচুর শব্দ ধার করে, প্রতিদিন কয়েক হাজার শব্দ ইংরেজিতে ঢুকে যাচ্ছে। সেরকম বাংলা ভাষা তো সেই সঞ্চার ঘটবে, একে আটকানোর কোনো উপায় নেই। মানে ভাষার শুদ্ধতা যদি বলো তাহলে সেটা বজায় রাখা সম্ভব নয়, ভাষার মধ্যে এই আদান প্রদান চলতেই থাকবে। আজকাল এই যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতে গল্প পোস্ট করছেন, কবিতা পোস্ট করছেন, এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট তারা পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে এই সুযোগ ছিল না, আপনারা যখন গল্প লিখেছেন পাঠকরা কি ভাবছেন মানে চটজলদি বোঝার কোনো উপায় ছিল না। এখন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সাহিত্য তৈরি হচ্ছে বা সাহিত্য সৃষ্টি করছেন, তার গুণগত মান নিয়ে তো একটা প্রশ্ন থাকছেই, পাশাপাশি এই যে চটজলদি একটা অনুভূতি বা আবেগ লেখককে বা সৃষ্টিকর্তাকে ছুঁয়ে যাচ্ছে, এর মানে ভালো দিক না মন্দ দিক? এটাকে তুমি থার্ড লিটারেচার বলতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা ধরো বহুদিন লিটল ম্যাগাজিনের উপর নির্ভর করেছিল, বা যাদের লেখা বড় কাগজে ছাপা হয় না, বা যারা মনে করে আমি ভালো লিখি কিন্তু আমার লেখা নিচ্ছে না দেশ পত্রিকা বা অন্যান্য পত্রিকা, বড় পত্রিকাগুলোতে আমাদের জায়গা নেই, বা লিটল ম্যাগাজিনও আমাকে পয়সা খরচা করে বের করতে হবে, তার পক্ষে এখন আদর্শ জায়গা হচ্ছে ফেসবুক এবং এইসব নানা রকম সোশ্যাল মিডিয়া যেগুলো হয়েছে, সেখানে সে নিজের লেখা আপলোড করে দিচ্ছে, এবং আপলোড তুমি যাই করো না কেন কিছু লাইক পাবেই। এটা হচ্ছে একটা, তোমার বন্ধু বান্ধব আছে, চেনা জানা আছে, তারা তোমাকে কিছু লাইক দেবেই, কেউ ডিসলাইক খুব একটা করে না, লাইক কি দেয়। এই লাইকটা তার কাছে নেশার মতো, এই লাইক পাচ্ছি মানে খুব ভালো, বাহবা খুব সুন্দর লিখেছে, খুব ভালো হয়েছে, সে ভালো হোক বা না হোক প্রশংসা পেয়ে যাচ্ছে। এইটা একটা মানুষের কাছে খুব লোভনীয় ব্যাপার, এই পিঠ চাপানোটা দরকার তার পক্ষে। সুতরাং সে লিখছে, প্রাণ করে লিখছে, তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সে শুধু টাইপটা করতে জানে, এবং সে টাইপ করে সে নিজের যথেচ্ছ লেখা সে দিয়ে যাচ্ছে। ফলে এটা একটা থার্ড লিটারেচার তৈরি হচ্ছে, এবং এটা খুব ভালো। যেরকম বইয়ের বিজ্ঞাপন, যে বইয়ের বিজ্ঞাপন দিতে পারে না, বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন দিতে গেলে অনেক টাকা খরচ, সে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, এবং তারা বিক্রিও হচ্ছে, ফেসবুকে তার উপন্যাস সে দিয়ে দিচ্ছে, তারা পপুলারিটি পাচ্ছে। এর ফলে তার একটা বাজার তৈরি তো হচ্ছে না, হয়তো সেটা বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু তবু তো এটা তো তার একটা কি বলবো, একটা পদক্ষেপ, একটা পা রাখার জায়গা তো একটা সে পেল। মানে সে হয়তো ট্রেনে উঠেছে কোনো রকমে, হ্যান্ডেলে পা দিয়ে সে হ্যান্ডেল ধরে পাদানিতে পা রেখে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটাও তো একটা যাত্রা, এই যাত্রা তো কম নয়, এটাও তার কাছে একটা প্রাইজ মানির মতো, তাই না? সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো। ফেসবুক টেসবুক এগুলো এই কিছু মানুষের ক্ষেত্রে খুব সাহায্য করেছে, খুব বন্ধুর মতো কাজ করেছে। আপনার কাছে আদর্শ বাঙালি বলতে ঠিক কি, মানে কি কি গুণ তার থাকা প্রয়োজন যদি সে আদর্শ বাঙালি হিসেবে নিজেকে মনে করতে চায়? বাঙালির তো আদর্শই নেই, আদর্শ বাঙালি কি করে তৈরি হবে? তা সুতরাং একটা কথা বলতে হয় মাঝে মাঝে, যেটা দুঃখ হয়, সেটা হচ্ছে এই যে দেশে বিদেশে ঘুরতে গিয়ে দেখেছি যে বাঙালি একটু বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় কথা বলাটা গৌরবের বলে মনে করে, ফলে সে হয়তো ইংরেজি বলার চেষ্টা করে, এবং কেন করে সে জানি না। আমি কলকাতা শহরে অনেক অনুষ্ঠানে যাই, সবাই বাঙালি, শ্রোতাও বাঙালি, বক্তাও বাঙালি, কিন্তু কথা হচ্ছে ইংরেজিতে। আচ্ছা, তো একটা আমি বলার কথা বলি, একটা মিশনারি স্কুলে আমি গিয়েছিলাম, সেখানে একজন বিখ্যাত রাজনীতিবিদও ছিলেন, তার নামটা বলবো না, বলা উচিত নয়।
খুব বড় মাপের রাজনীতিবিদ, বাঙালি রাজনীতিবিদ তিনি ছিলেন এবং আরো অনেকেই ছিল। তো সেখানে আগাগোড়া দেখছি ওই ইংরেজিতে বক্তৃতা হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে বাঙালি ইংরেজি বলতে পারে, হয়তো নির্ভুলই বলে, কিন্তু ইংরেজি তার বক্তৃতা ততটা সাধু হয় না যতটা বাংলায় বললে হতো। ইংরেজিটা নির্ভুল বলছে ঠিক আছে, কিন্তু ওই আর কি কাজ চলা গোছের ইংরেজি হচ্ছে, কিন্তু বাংলায় বললে যেরকম সে গুছিয়ে বলতে পারতো, অনেক রঙ্গরসিকতা করে বলতে পারতো, সেরকম হচ্ছে না তার, তবু সে ইংরেজি বলছে। তা আমার যখন টার্ন এলো তখন আমি উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে বললাম যে আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি, এটা কলকাতা বাংলার রাজধানী, নাকি এটা নিউ ইয়র্ক, নাকি এটা লন্ডন। আপনারা সবাই ইংরেজি বলছেন কেন? এটা তো সবাই বাংলা বোঝে, আপনারা বাঙালি, আপনারা ইংরেজি কেন বলছেন? খুব কাতরভাবে আমি জিজ্ঞেস করলাম। এতে প্রচন্ড হাততালি পড়লো এবং যিনি সঞ্চালক ছিলেন তিনি বললেন যে আমরা খুব দুঃখ প্রকাশ করছি, এখন থেকে আমি বাংলাতেই সঞ্চালনা করব। কিন্তু যিনি ইংরেজি বক্তৃতা দিয়েছিলেন তিনি পরে আমাকে বললেন যে আপনি ঠিকই বলেছেন, কেন যে ইংরেজিতে পড়লাম বুঝতে পারছি না। ওই বিখ্যাত রাজনীতিবিদ তিনি বললেন আর কি, যে আমি কেন যে ইংরেজিতে পড়লাম আমি এখন বুঝতে পারছি না। শিশুদের জন্য আপনি একের পর এক সৃষ্টি করেছেন এবং আমরা অনেক সাহিত্যিককে দেখেছি যারা এই দিকটা এড়িয়ে গেছেন। আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা ছিল শিশুদের জন্য আলাদা সৃষ্টি করার? আসল কথা হচ্ছে শিশুদের জন্য লিখবার কোনো পরিকল্পনা আমার কখনোই ছিল না। আমি কোনোদিনই ভাবিনি যে আমি বাচ্চাদের জন্য লিখবো বা লিখতে পারবো, তার কারণ ওই ভাবনাটাই আমার মাথায় ছিল না। কেননা আমি খুব অ্যাডাল্ট সমস্যাগুলো নিয়ে লিখতাম এবং যারা আমার লেখা পড়েছে তারা জানে যে আমার সমস্যাগুলো একটুখানি জটিল এবং কঠিন বিষয় ছিল। একটা সময় খুবই জটিল এবং কঠিন বিষয় নিয়ে আমি লিখতাম। তো ফলে আমার মাথার মধ্যে শিশুদের জগৎটা একেবারে অনুপস্থিত ছিল। তো সেটা আমার লেখালেখি যখন অনেক দিন হয়ে গেছে, সেটা হতে 74 বা 75 হবে, সেই সময় নীরেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দবাজার সম্পাদক ছিলেন তখন, তিনি আমাকে একটি গল্প দেওয়ার কথা বললেন। তো আমি বললাম যে এটা আমি পেরে উঠবো না, কারণ বাচ্চাদের জন্য আমি কখনো লিখিনি। তার আগে শক্তি আমাকে দিয়ে লিখেছিল, একটা গল্প লিখেছিলাম চোর বলে, ওর ওই আনন্দমেলা যে এক পেজে আনন্দবাজারের সঙ্গে যেটা বেরোয়, এখন বেরোয় কিনা জানি না, আগে বেরোতো, তাতে একটা গল্প লিখেছিলাম। সেটা লিখতে আমার খুব কষ্ট হয়েছিল, মানে আমার মাথায় কিছু ছিল না তখন আর কি। তো শেষ শক্তিকে খুশি করার জন্য আর কি, বন্ধুর দায় এড়ানোর জন্য লিখেছিলাম। তারপরে নীরেন্দ্র যখন ধরলেন তখন আমি তো অগাধ জলে পড়ে গেলাম, আমি কি লিখবো বুঝতে পারছি না। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি একমাত্র যেটা করতে পারি সেটা হচ্ছে একটু মজা করতে পারি। তো সে মজা করে একটা গল্প লিখলাম, তো সেটা ছাপা হলো এবং নীরেন্দ্র খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি বলে আরেকটা লিখলাম, তবে আবার আরেকটা লিখলাম, তারপরে আরো একটা দেখালেন। আমি বললাম আপনি করছেন কি, আমি পারছি না লিখতে, তুই দেখ না। তারপরে বললেন উপন্যাস লিখ। আমি বলি সর্বনাশ, আমি উপন্যাস কি, গল্প লিখতে আমার মানে কাছা ঘুরে গেছে, তারপরে আবার এটা কি করে হবে, সম্ভব না। তো উনি তো একদমই মানে শুনলেন না, জোর করে বললেন না লেখ। এই ধারাবাহিক বেরোলো মনোজদের অদ্ভুত বাড়ি, এইটা শুরু হলো। তারপরে ওই গোসাই বাগানের ভূত, প্রতি বছর এত বছর ধরে আমাকে একটা করে উপন্যাস লিখে আসতে হয়েছে, মানে কোনো রকম ছেদ নেই। তো ফলে এইভাবেই বাচ্চাদের লেখায় আমার হাতে খড়ি বলা যেতে পারে। এই যে দীর্ঘদিন ধরে আপনি লিখছেন, ছোটদের জন্য লিখছেন, বড়দের জন্য লিখছেন, আপনার কি অনুভূতি? পাঠক কি বদলে যাচ্ছে, মানে পাঠকের চাহিদা? না, পাঠক তো বদলাবেই, পাঠক বদল হবে বলেই তো সাহিত্য কোনো জায়গায় থেমে থাকে না। ধরো একজন বলেছিলেন, আমার মনে আছে শরৎচন্দ্রের শতবার্ষিকীর সময় তিনি বলেছিলেন যে বঙ্কিমের পরে আর কিছু লেখা হয়নি, বঙ্কিমই শেষ, ভালো লেখা যা বঙ্কিমই শেষ হয়ে গেছে, তারপর আর কোনো লেখা হয়নি বাংলা সাহিত্যে। এটা একটা মত, এই তুমি মানো না মানো, এটা একটা মত। তো আমার অনেকে বলে রবীন্দ্রনাথের পর আর লেখার কি আছে, অনেকে বলবে না না শরৎচন্দ্র তোর আর কিছু হয়নি। তো এইরকম ভাবে পাঠক মাঝে মাঝে থেমে যায়, 2 জন 4 জন 5 জন পাঠক থেমে গেল, সে ওর পরে আর এগোতে রাজি নয়, ওই চৌকাটার ডেগোবে এটা। শরৎচন্দ্রের পর আর কিছু নেই, ধুধু মরুভূমি। কিন্তু সাহিত্য তো এগোবে,
একটা লোক পাঠক থেমে গেল বলেই তো সাহিত্য থেমে থাকবে না, সাহিত্য তো এগোবে, তাকে আবার এগোতে হবে, আর এক পা দুপা করে। যতীন্দ্র নন্দী আসবেন, বিমল কর আসবেন, সন্তোষ কুমার ঘোষ আসবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসবেন, তারাশঙ্কর আসবেন, মানিক বন্দ্যোপাধ্যায় আসবেন, সতীনাথ ভাদুরী আসবেন, এ তো আসবেন, উপায় তো নেই। তো সুতরাং ওই আর কি পাঠক থেমে যায় বলেই একটা মুশকিল হয়। তো এটা ঠিকই যে আমি যখন আমার কথা বলছি, এটা অহংকার করার জন্য বলছি না, আমি বলছি যে আমি যখন ঘুণপোকা লিখেছিলাম তখন সেটা কেউ লোক দেয়নি, বই বিক্রি হতো না, কেউ পড়েও নি তেমন করে, মানে ভালো লাগেনি বা ওই রকমই আমি পেয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে এখন কিন্তু ঘুণপোকা বিক্রি হয়, মানে 50 বছর হয়ে যাওয়ার পর। মানে ওটা কি সময়ের আগে লিখে ফেলেছিলেন? হ্যাঁ, সেটা বলতে পারবো না, কিন্তু এটা ঠিকই যে তখন পাঠক আমাকে একদমই গ্রহণ করেনি, গ্রহণযোগ্য মনে হয়নি তাদের কাছে। এখনকার পাঠককে বলবো যে পাঠক চেঞ্জ করেছে বলেই হয়তো এটাকে গ্রহণ করেছে এখন হয়তো পরে কিছু কিছু লোক। এইটুকুই বলবো যে পাঠকের পরিবর্তন তো হয়ই। আপনি যখন লিখছেন, এই যে বললেন ঘুণপোকা প্রথম দিকে কেউ সেইভাবে গ্রহণ করেনি, তো প্রথম কোন লেখার পরে বুঝলেন যে পাঠক সেইভাবে গ্রহণ করছেন, বা তাদের কাছ থেকে কোনো চিঠি বা তাদের ভালো লাগাটা কিভাবে এসেছিল আপনার কাছ অব্দি? এটা কোনো একটা ঘটনা রাতারাতি ঘটেনি, কিন্তু এটা কিন্তু খুব স্লোলি হয়েছে, আস্তে 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 ধীরে ধীরে। যেহেতু আমার একসময় আশঙ্কা হয়েছিল, ভয় হয়েছিল যে আমার লেখা পাঠক যখন নিচ্ছে না, তখন আমাকে বোধহয় সম্পাদকরা বলবেন যে তুমি এবার ক্ষমা দাও, এবার তুমি দাড়ি টানো, তোমার লেখা পাঠক নিচ্ছে না, এটা মনে হয়েছিল একটা সময়। কিন্তু সম্পাদকরা সেই সিদ্ধান্তটা নেননি, আমার ভাগ্য ভালো, তারা আমাকে বাদ দেননি, তারা আমাকে লিখতে বলেই গেছেন, আমি লিখেও গেছি। এবং তাতে এই পাঠকের মুখ চেয়ে লিখতাম না বলে বোধহয় ওই ঘটনাটা ঘটেছিল যে পাঠককে খুশি করার আমার কোনো দায় নেই, এটা আমি আজও এই দায় বহন করি না। কারণ আমি পাঠককে খুশি করতে যাব কেন? আমার দরকার আমি আমার যা লেখা, আমার ভেতর থেকে যা আসছে আমি সেটা লিখব। এবং আমি সময় নিয়ে লিখি, অনেক সময় নিয়ে লিখি, এবং চটজলদি লিখে ফেলতে পারি না, এটা আমার একটা সময় লাগে, ভাবনা চিন্তা আটকে যায়, রাইটার্স ব্লক হয় মনের মধ্যে। এরপরে আমি কি লিখবো বুঝতে পারছি না, এক জায়গায় থেমে আছে, 4 দিন 5 দিন এক লাইনও লিখতে পারছি না, এরকম হয়। তো এইভাবেই আস্তে আস্তে হয়েছে, এবং খুব স্লোলি। এটা রাতারাতি হঠাৎ একদিন দেখলাম আমি ফেমাস হয়ে গেছি, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমার খুব ধীরে 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 একটু একটু করে খানিকটা হয়েছে বলতে পারি আর কি। আমরা এখন খুব দেখছি যে ইউটিউবে গল্প শোনা যায় এবং অনেক জায়গায় গল্প দেখাও যায়, গল্প না পড়ে মানুষ শুনছে, দেখছে। এটা আপনি কিভাবে দেখছেন? এটাও অবশ্যম্ভাবী ছিল, কেননা মানুষের সবসময় পড়ার অবকাশ থাকে না। ধরো তুমি একটা কাজ করছো, কম্পিউটার বা ল্যাপটপে বসে একটা কিছু কাজ করছো, পাশে তোমার মোবাইলটা চলছে এবং সেখানে একটা গল্প পড়া হচ্ছে। তুমি গল্পটা যে আগাগোড়া খুব মন দিয়ে শুনছো এমন তো নাও হতে পারে, কিন্তু গল্পটা শুনছো, গল্পটা তোমার কোনো কারণে তোমাকে অ্যাট্রাক্ট করছে, তুমি কাজ করতে করতেও গল্পটা শুনছো। ইটস এ সর্ট অফ তোমার কি বলবো, তোমার কাজের যে হার্ডশিপটাকে সেটা খানিকটা একটুখানি হালকা করে দিচ্ছে, মানে হার্ডশিপটা তোমার গায়ে লাগছে। যেমন আমরা শীষ দিতে দিতে কাজ করি, বা গুনগুন করে গান গাইতে গাইতে একজন মিস্ত্রি হয়তো রেদা চালাচ্ছে বা করাত চালাচ্ছে, কিন্তু সে গুনগুন করে একটা হিন্দি গান গাইছে। এই যে একটা একই সঙ্গে তার কাজও চলছে, আর এই যে গানটা সে গাইছে বা শীষ দিচ্ছে বা যাই কিছু করছে, এই দুটোর কিন্তু মানে পরস্পরকে হেল্প করছে, সাহায্য করছে। সুতরাং এই তুমি পাশে একটা গল্প পড়া হচ্ছে, গল্পটা পড়ার তো আর সময় নেই, কারণ অন্যদিকে চোখ তুমি দিতে পারছো না, কিন্তু গল্পটা তুমি শুনছো, এটারও একটা অ্যাপিল তো আছেই, এটাও তো ভেতরে ঢুকছে। আপনার দুজন গোয়েন্দা, শবর এবং বরদাচরণ, তাই দুজনকে আনলেন কেন? মানে দুরকম ফ্লেভার দেওয়ার জন্য? না, আসলে কি হয়েছে, আমি বরদাচরণকে যখন তৈরি করেছিলাম তখন একটি কমিক চরিত্র। বরদাচরণ নানা রকম অদ্ভুত কাজ করে, নানা রকম উদ্ভট তার আবির্ভাব এবং উদ্ভট তার মানে তদন্তের পদ্ধতি, সবকিছুইতে তাকে নিয়ে একটা কমিক রিলিফ করার মতো একটা চেষ্টা হয়তো
বরদাচরণের মধ্যে ছিল। তো সবর ঠিক তা নয়। যখন আমাকে আমি ছেলেবেলা থেকেই আমার বাবার কাছে প্রচুর বিদেশি গোয়েন্দা কাহিনী, যেমন আগাথা ক্রিস্টি থেকে শুরু করে হিলারি কুইন থেকে শুরু করে আরও অনেক গোয়েন্দা কাহিনী আমাদের বাড়িতে ছিল। আমি সেগুলো ছেলেবেলা থেকেই প্রায় পড়েছি আর কি, আর আগ্রাসী পাঠক ছিলাম। গোয়েন্দা কাহিনী পড়তেও খুব ভালোবাসতাম, আর যে কোনো জেনারেল সাহিত্যও পড়তে খুব ভালোবাসতাম। একটা মজা হলো যে আমাদের কাছে বই অ্যাভেলেবেল ছিল না, কেননা আমাদের বাবা মা আমাদের ছোটদের বই কিনে দিত না। মানে আমি বাচ্চা বলে আমাকে শুক্তারা, শিশুসাথী, মৌচাক, সন্দেশ কিনে দেবেন তা কিন্তু নয়, ওরা কিনে দিতেন না। ফলে হতো কি, আমার তো পাঠের একটা আগ্রাসী পাঠক ছিলাম আমি, তখন আমি যা পেতাম পড়তাম, কেউ কিছু বলতো না। তখন আমি ছেলেবেলা থেকেই বঙ্কিম টঙ্কিম সব, বনফুল সব পড়ে ফেলেছি। হ্যাঁ, গুগ্রাসে পড়তাম। তখন আমার 7-8 বছর বয়স, আমি বঙ্কিম পড়ছি, আমি বনফুল পড়ছি, আমি তারাশঙ্কর পড়ছি। ওই ছেলেবেলা জনপদ বলে একটা উপন্যাস তারাশঙ্করের ছিল, সে ধারাবাহিক বেরোতো শনিবারের চিঠিতে, ওইটা আসতো আমাদের বাড়িতে, পড়তাম। কেউ কিছু বলতো না। ওই সময় বুঝতেন ওই লেখা? হ্যাঁ, কিচ্ছু অসুবিধা হতো না। আমরা বাচ্চাদের যত বাচ্চা হবে তারা কিন্তু তত বাচ্চা নয়, তারা কিন্তু অনেক ম্যাচিওর। আমরা তাদের ভাবি যে বোঝে না, কিছু না, সব বোঝে। আপনার বেশ কিছু গল্প আছে অদ্ভুতের ব্যাপার নিয়ে, ভূতের ব্যাপার নিয়েও আছে। মানে এই যে অদ্ভুত মানে একটা ফ্যান্টাসি বা কিছু, ভূত এক ধরনের ফ্যান্টাসি। আপনি কি ভূত বিশ্বাস করেন? এটা আমাকে খুব কায়দা বেকায়দায় ফেলে দিলে। তোমাদের আকাশবাণী তো ভূতের আকর্ষণী 100 গাস্টিন প্লেস, সেখানে কেনা ভূত দেখেছে, আস্তিক নাস্তিক সবাই ভূত দেখেছে। এবং আমাকে বলেছিলেন একজন গায়ক, খুব বিখ্যাত গায়ক, তিনি আমাকে বলেছিলেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, বাথরুমে যেতে গিয়ে তার ভূতের অভিজ্ঞতা হয়েছিল। তারপর সৌমিত্র তো প্রকাশ্য টিভিতেই বলেছে যে সে ভূত দেখেছে। সে ভূতে বিশ্বাস করতো না, সেও ভূত দেখেছে। সুতরাং অবিশ্বাস করার কিছু নেই। আর আমারও জীবনে আছে কিছু অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতা আজকে বলতে বলো না, খুব মুশকিল। নববর্ষের দিন আমরা ভূতকে নয় একটু এড়িয়ে গেলাম। আপনার প্রচুর গল্প বা উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে, আপনি আশা করি সেগুলো দেখেছেন। আপনার কি কোথাও মনে হয়েছে যে এই সিনেমা করার কারণে মূল গল্পের মানহানি হয়েছে? প্রথম কথা তোমাদের বলি যে যা সিনেমা হয়েছে তা অর্ধেকই কিন্তু আমি দেখিনি। আচ্ছা। যারা আমাকে টিকিট পাঠিয়ে দিয়েছে যে আপনি এটা আসবেন, আমি সেখানে যাইনি, দেখতে ইচ্ছে করেনি। তবে যারা গাড়ি পাঠিয়ে নিয়ে গেছে সেখানে আমি যেতে হয়েছে, আমি গেছি। কারণ প্রথম কথাই হচ্ছে এটা ধরেই নিতে হবে তোমাকে যে উপন্যাস এবং সিনেমা, লেখা এবং সিনেমা দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম। একটা জিনিস থেকে আর একটা জিনিসে কনভার্ট করা কিন্তু সোজা ব্যাপার নয়, এবং সেটা সম্ভবও নয়। যে কারণে তুমি সেটুকুই দেখাতে পারো যেটুকু সিনেমার পক্ষে উপযোগী। তুমি গোটা উপন্যাসটা সিনেমায় আনতে পারো না, এবং আনতে গেলে সেটাকে বিভৎস ব্যাপার হবে, একটা 5 পিসেরই হয়ে সেটা মানুষের পক্ষে গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমি যারা সিনেমা করতে আসে তাদের বলেই দিই যে গ্রহণ বর্জন তোমার হাতে, তুমি যেটুকু নিয়ে করবে সেটুকু নিয়ে করো। যেরকম পথের পাঁচালী কতটুকু অংশ নিয়ে সত্যজিৎবাবু করেছিলেন তো অসাধারণ, কিন্তু কতটুকু অংশ নিয়ে? পথের পাঁচালী বিরাট অংশটাই তো তিনি বাদ দিয়েছিলেন। তো সেটা তো খুব স্বাভাবিক, কেননা পুরোটাই তো সিনেমায় আনা যাবে না। সুতরাং এ দুটো মাধ্যমকে মাথায় রেখে তোমাকে বিচার করতে হবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন তুমি উপন্যাসটা পড়ছো তখন তার সঙ্গে প্যারালালি তোমার ইমাজিনেশন কাজ করছে। ঠিক যেরকম সর্বজয়া দেখতে কেমন, অপু দেখতে কেমন, হরিহর দেখতে কেমন, তুমি একটা কল্পনা করে নিচ্ছ। এবং তুমি যদি 4 বার পড়ো তো 4 বার তোমার ওই ইমেজটা পাল্টে যাবে। তুমি বড় হতে হতে পথের পাঁচালী পড়ছো, তোমার ইমেজগুলো আস্তে আস্তে পাল্টে যাবে। তুমি তার সঙ্গে অনেক কিছু যোগ করতে পারবে, কিন্তু সিনেমা দেখার সময় তা হবে না। সেখানে তো কল্পনার কোনো স্থান নেই, তুমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছ 2 ডাইমেনশন। সেখানে এই লোকটার এরকম চেহারা, সেই লোকটা এরকম চেহারা, এরকম কোনো কথা বলে, সেটা নির্দিষ্ট হয়ে গেল। সুতরাং এই দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এটা মাথায় রেখে তবে এটা করতে হবে। যে কারণে আমি সিনেমা দেখতে জানি যে আমার গল্পটা পুরোপুরি সিনেমায় আসবে না, এটা জেনে নিয়ে আমি যাই কোনো সিনেমা দেখতে, এবং আমার ভালো মন্দ কিছুই লাগে না, মোটামুটি ঠিক আছে, হয়েছে ভালো। আচ্ছা, এই নতুন বছরে আপনার কোনো গল্প থেকে এরকম সিনেমা কিছু পাচ্ছি? একটা তো হচ্ছে, সেটা হচ্ছে তোমার ওই বাঘুবান্নার বরাত বলে আমার একটা বড় গল্প আছে, উপন্যাসের মতো, উপন্যাসিকা বলতে পারো। সেটা নিয়ে একটা সিনেমা হচ্ছে এখন, সেটা হচ্ছে, সেটা হয়তো কিছুদিনের মধ্যে রিলিজ করবে। আচ্ছা।
বাংলা সাহিত্যের মানে একজন দিকপালের সামনে বসে এই প্রশ্নটা করছি, তার কারণ হচ্ছে প্রচুর মানুষ শুনছেন যারা এখনো লিখছেন, লেখা নিয়ে স্বপ্ন দেখছেন। বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কি? বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কি? দেখো, এটা বলা তো খুব মুশকিল, কেননা বাংলা সাহিত্যের ভবিষ্যৎ বলতে হচ্ছে মানুষের ভবিষ্যৎ। মানুষ যত পাল্টাবে, মানুষ যত চেঞ্জ করবে, পৃথিবী যত পাল্টাবে, পরিবেশ যত বদলে যাবে, ততই মানুষের নতুন নতুন লেখার উপাদান তৈরি হবে। মানুষের সম্পর্ক নতুন করে নতুন বিন্যাসে আবার সম্পর্কে ধরতে হবে। এখন একটা সময় আমরা দেখেছি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম স্থায়ী সম্পর্ক, আমৃত্যু এর মধ্যে সম্পর্ক ছিল। এখন যেরকম আস্তে আস্তে হচ্ছে, যেটা চট করে বিয়ে ভেঙে যাচ্ছে, পরস্পর আলাদা হয়ে যাচ্ছে। প্রেমের কথা বলা হচ্ছে ঠিকই, অনেক প্রেমের ভালোবাসার কথা শুনি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা জিনিসটা নেই। দায়িত্ব নেওয়ার কোনো মানে ইয়ে নেই, কি বলে, লক্ষণ নেই। তারা পরস্পরকে ভালো লাগছে না, ছেড়ে চলে গেল, বা লিভ টুগেদার করছে। লিভ টুগেদারও এক ধরনের বিবাহ ঠিকই, কিন্তু তার সত্ত্বেও বুঝতে পারছি যে দায় নিতে চাইছে না, বা মামলা মোকদ্দমা ব্যাপারে আছে, ঝামেলা হবে, এই জন্য ভয় পেয়ে তারা লিভ টুগেদার করছে, বিয়ে টিয়ে করছে না। এরকম নানা রকম সম্পর্কের নতুন করে বিন্যাস তৈরি হচ্ছে। পরে সমাজ তো পাল্টাচ্ছে, কাজে সাহিত্য আবার ওই সমাজের সঙ্গে সঙ্গে পাল্টায়। কাজে নতুন নতুন গল্পকার, উপন্যাসকার, কবি আসবেন এবং তারা নতুন নতুন আবার সম্পর্কের কথা লিখবেন, নতুন সমাজের কথা লিখবেন। এখন যারা লিখছেন, নতুন যারা সাহিত্যিক, তাদের মধ্যে কার কার লেখা আপনার বেশ পছন্দ হচ্ছে? ধরো, উল্লাস মল্লিক আছে, শরণজিৎ চক্রবর্তী আছে, প্রচিত গুপ্ত আছে, সৌরভ মুখোপাধ্যায় আছে, কৃষ্ণেন্দু আছে, আরো তো অনেকেই আছে খুব ভালো লিখছে যারা আমার কাছে খুবই পছন্দের। এবার কবি যারা, ইয়াং কবি অনেক আছে, সকলের নাম মনে থাকে না আজকাল, কিন্তু অনেক কবিতার মধ্যে ভালো কবি, অনেক কবির মধ্যে ভালো লক্ষণ, ভালো সম্ভাবনা দেখতে পাই। হয়তো আর একটা জয় গোস্বামী বা আর একটা আমাদের কি বলে শ্রীজাত, তার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু হচ্ছে, লেখা ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। আমরা এবার একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এবার একটা ছোট্ট খেলা খেলবো, র্যাপিড ফায়ার। মানে আমরা দুটো অপশন দেবো আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। ঠিক আছে? মানে যেটা বেশি কাছের মনে হবে আপনার। হ্যাঁ। ছোট গল্প না উপন্যাস? উপন্যাস। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি তো বরাবরই ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিলাম, তো এখন একটু আর কি নিরপেক্ষ হতে শিখছি। আচ্ছা। নববর্ষ না হ্যাপি নিউ ইয়ার? নববর্ষ। মানব জমিন না দূরবীন? দুটোই অখাদ্য। সবর না বরদাচরণ? সবর। আবার যদি জন্ম নেন তাহলে বাঙালি হতে চান? সাহেব হতে চাই। সাহেব? কেন সাহেব কেন? তারপরে ইংরেজিতে লিখবো, ভাবছি ইংরেজিতে লিখতে খুব তাড়াতাড়ি পাঠক পাওয়া যাবে এবং প্রচুর সাড়া পাওয়া যাবে। যে সাড়াটা চাই আমরা, সেটা ইংরেজিতে লিখতে বোধহয় অনেক বেশি পাওয়া যাবে। এই তো শ্বশুর শাশুড়ি চলে গেল ওদিকে, আমরা খুশিই হলাম, আপনি আবার বলছেন সাহেব হতে চান। অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের নববর্ষের এই সকালে আমাদের ভোটটাই অন্যরকম হয়ে গেল। আর ভীষণ ভালো লাগলো যে আপনি, মানে এমন কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম যেখানে আমাদের মনে হয়েছিল আপনি হয়তো সেই পুরোনো দিনের বিষয়গুলোকেই তুলে ধরবেন, কিন্তু সেখানে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার সমর্থন জানিয়েছেন এবং খুব সুস্পষ্টভাবে। সময়ের সঙ্গে সঙ্গে একেবারে বদলে নিয়েছেন নিজেকে। ঠিক। নতুন বছর আপনার ভীষণ ভালো কাটুক। তোমাদেরও খুব ভালো কাটুক, সকলেরও খুব ভালো কাটুক। আমরা খুব ভয় পাই লোকে ভালো আছে কিনা, লোকে খারাপ থাকলে আমরাও খারাপ থাকি, আমাদেরও মনটা খারাপ হয়ে যায়, দিনটা খারাপ হয়ে যায়, বিস্বাদ লাগে। এই যে জলপাইগুড়িতে একটা বিরাট ঝড় হয়ে গেল, ফলে সেই ঝড় মানে টর্নেডো, তার ফলে কত রকম মারা গেল, এরকম নানা রকম হবে এবং সেগুলোতে যা ক্ষয় হবে সেগুলো সবই আমাদের এফেক্ট করে, কিছুই কিন্তু আমাদের শান্তিতে থাকতে দেয় না। সুতরাং সবাই ভালো থাকুক, এটি এই নববর্ষের সবচেয়ে বড় চাওয়া আমার।